বর্তমানে ভিডিও স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা যদি আমরা একটু জুম করে বড় করি তাহলে দেখতে পাবো যে এটি কত তারিখের কর্মসংস্থান। তার জন্য আমরা একটু এই কর্মসংস্থান পত্রিকাটা একটু জুম করে বড় করে নিচ্ছি। তো দেখুন, এখানে আমরা জুম করে বড় করে নেওয়ার পরে আমরা দেখবো এটি কত তারিখের কর্মসংস্থান। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে পরিষ্কার করে লেখা আছে, দেখতে পাচ্ছেন 11 জানুয়ারি 2025, অর্থাৎ এটি কিন্তু এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা। এই কর্মসংস্থান পত্রিকা থেকে আজকে আমরা একটি প্র্যাকটিস সেট সম্পন্ন করব, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন পরীক্ষার জন্য। চলুন আমরা সরাসরি মূল প্র্যাকটিস সেটে চলে যাই। আমরা দেখি সেখানে কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্র্যাকটিস সেটটি আছে। তো মূল প্র্যাকটিস সেটে যাবো, তবে তার আগে এখানে একটা সবচেয়ে বড় খুশির খবর আছে। রেলের গ্রুপ ডি পদে শূন্যপদ বেড়ে কিন্তু 58,240টি হলো, অর্থাৎ আগে যে শূন্যপদ ছিল তার থেকে কিন্তু বেড়ে গেল। তো আবার 3 বছর কিন্তু এদিকে বেড়ে গেছে, মানে 36 বছর হয়েছে। তো 36 বছর হলে কিন্তু আপনারা কিন্তু 36 বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা কিন্তু সবচেয়ে বড় খুশির খবর। তো এখানে আমার তো রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য আমরা কিন্তু নতুন একটা ব্যাচ চালু করেছি। যদি আপনারা আহ, যদি আপনারা রেলের গ্রুপ ডি পরীক্ষায় এক চান্সে পাশ করতে চান, রেলের গ্রুপ ডি পরীক্ষায় একবারে আপনি যদি পাশ করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন 85 39 82 506 এই নাম্বারে। চলুন আমরা সরাসরি মূল প্র্যাকটিস সেটে চলে যাই। তো আমরা চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। মূল প্র্যাকটিস সেটটা আমরা যদি একটু জুম করে বড় করি তাহলে দেখতেই পাবো যে এটি আহ, উম, আহ, এটি কি পরীক্ষার, কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সেটটা। তো দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে কিন্তু যে পরীক্ষাটি হবে তার কিন্তু একটি প্র্যাকটিস সেট আজকের এই কর্মসংস্থানে দিয়েছে। তো চলুন আমরা মূল প্র্যাকটিস সেটে যাওয়ার আগে এখানে যেটা লেখা আছে সেটা কিন্তু আমরা বরাবর পড়ে থাকি। তো আমরা এখানে আজকে এই কলমটা কি আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কলমটি আপনারা একটু দেখুন মন দিয়ে। তো এখান থেকে কিন্তু অনেক কিছু জানা বোঝার দরকার আছে, কারণ যে কোনো পরীক্ষার আগে আমরা সিলেবাস, সময় এবং নাম্বার বিভাজন সম্পর্কে একটু যদি না জানি তাহলে কিন্তু আমরা পরীক্ষাটা দিতে পারবো না। তাই যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার আগে আপনি আগে জানুন সিলেবাস। তো এখানে সেই বিষয়ে কিছু লেখা আছে, সেগুলো আপনার মন দিয়ে শুনুন। দেখুন, এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে 11,749টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করবে কে? পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবার থেকে এই পদের জন্য একটি লিখিত পরীক্ষা হবে। পরীক্ষা হবে 25 নম্বরে, 25টি অবজেক্ট মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন। অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে কি এক, মানে কয়ে আছে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ, থাকবে কত? 25 নম্বর। খ ইংরেজি থাকবে কত? 10 নম্বর। এলিমেন্টারি ম্যাথমেটিক্স এখানে থাকবে কত? 25 নম্বর। রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিস এখানে থাকবে 25 নম্বর। সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্ন ভুল উত্তরের থেকে প্রাপ্ত নাম্বার থেকে 1 কাটা যাবে। প্রশ্ন হয় বাংলায়। এই পদের জন্য প্রিলিমিনারি লিখিত পরীক্ষা ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই 60টি প্রশ্ন তৈরি করছেন কে? রাজ্য পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর অমিত চক্রবর্তী। প্রথম প্রশ্ন এখানে আছে কিন্তু জেনারেল স্টাডিজ। তো জেনারেল স্টাডিজের প্রশ্ন আমরা আজকে করব না। আমরা আজকে এই প্র্যাকটিসে জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট আমরা আজকের এই ক্লাসে করব না। আমরা করব কি, আমরা অঙ্কের প্রশ্নের ক্লাসটি করব। চলুন আমরা মূল অঙ্কে চলে যাই। তো চলুন এই জেনারেল স্টাডিজ 20টা জেনারেল স্টাডিজ সম্ভবত থাকতে পারে। হ্যাঁ, 20টা জেনারেল স্টাডিজ। দেখুন 20 দাগে আছে স্ক্যাবি রোগ প্রতিরোধ। এই 20 দাগের প্রশ্ন আছে। দেখুন বৃক্ষের গঠনগত কার্যগত একক কি? এখানে আছে নেফ্রিডিয়ান, নেফ্রন, নিউরন, মেলপিজিয়ান, নলিকা। তো আমরা যেদিন জেনারেল স্টাডিজ শুরু করব সেদিন আপনাদের এই 20টা প্রশ্ন উত্তর দিয়ে দেবো। 21 দাগের প্রশ্ন আজকে আছে অঙ্ক, চাই আমরা অঙ্ক দিয়ে শুরু করব। তো চলুন প্রথম অঙ্কটা কি আছে দেখব। তো এই প্র্যাকটিস সেটের অঙ্কের প্রথম প্রশ্ন 21 দাগের এই প্রশ্নটি। প্রশ্ন আছে দুজন ব্যক্তি একই দিকে যথাক্রমে ঘন্টায় 3 কিলোমিটার আর ঘন্টায় 6 কিলোমিটার বেগে হাঁটছিল। একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড এবং 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির বেগ ঘন্টায় কত কিলোমিটার? তো দেখুন, এই অঙ্কগুলো কিভাবে সহজে নিমেষে সমাধান করতে হয়, একদম নিমেষে সমাধান করতে পারবেন। শুধুমাত্র আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এর কিছু সূত্র মনে রাখতে হবে। যেমন আপনাকে গতিবেগ যদি আপনার কিলোমিটার পার ঘন্টা থাকে তাহলে সেটা মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। আর মিটার থাকলে আপনাকে কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করতে গেলে তখন 18/5 হয়ে যাবে। এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। তো চলুন আমরা এই অঙ্কটা সমাধান করি। এখানে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে আছে। তো এখানে 3 কিলোমিটার থেকে আমরা মিটার পার সেকেন্ডে করব, কারণ 9 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটা আমরা দেখব। তো 3 গুণ 5/18, তাহলে আমার কি হয়ে গেল?
মিটার পার সেকেন্ড হয়ে গেল। একে যদি 9 দিয়ে গুণ করি তাহলে আমরা 9 সেকেন্ডে কতটা যাচ্ছে আমরা বার করতে পারবো। তো এখানে আমরা সরাসরি এখানে 3 6 18 করলাম, আবার 3 দিনও 6 করলাম, আর 3 তিরিখকে 9 করলাম, তো 3 5 15/2। এটা কিন্তু প্রথমটার ক্ষেত্রে হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে 9 মিনিটে যাচ্ছে এত মিটার। আর দ্বিতীয়টার ক্ষেত্রে অর্থাৎ 6 কিলোমিটার বেগে যার গতিবেগ, সে কি করছে, সেই 10 সেকেন্ডে কত হয়ে যাচ্ছে সেটা বার করব। সেটাকে কি করব, 6 × 5/18, এটা কি বার করলাম, 6 কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করে নিলাম। একে 10 সেকেন্ডে কত হয়ে যাচ্ছে বের করে নিলাম, গুণ দিয়ে 10 গুণ দিয়ে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 3 6 18 হয়ে যাবে, তাহলে 5 10 50/3। তাহলে এই মিটারটা কিন্তু বেশি যাচ্ছে আর এই মিটারটা কিন্তু কম যাচ্ছে। তাহলে আমার এখানে গতিবেগে মানে দূরত্বের পার্থক্য কত হচ্ছে, দূরত্বের পার্থক্য হচ্ছে কিন্তু 50/3 বিয়োগ 15/2। তাহলে খুব সহজে আমরা এখান থেকে 6 লসাগু করতে পারি। তা 3 দিনও 6, 50 দিনও 100 করতে পারি। আর এটা 3 দিনও 6, 3 পনেরো 45 করতে পারি। এর থেকে বিয়োগ করলে কত হয়, 55/6। এই 55/6 কিন্তু কি দূরত্বের পার্থক্য, মানে ওই যে দূরত্বের পার্থক্য হচ্ছে, একজন 9 সেকেন্ড একজন 10 সেকেন্ডে যাচ্ছে, তার দূরত্বের পার্থক্য হচ্ছে 55/6 মিটার। সময়ের পার্থক্য হচ্ছে কত, এই দুটোর মধ্যে সময়ের পার্থক্য কত, 10 বিয়োগ 9 1 সেকেন্ড। তাহলে এখানে সময়ের পার্থক্য হচ্ছে 1 সেকেন্ড। তাই 1 সেকেন্ডের দূরত্বের পার্থক্য কত হচ্ছে, 55/6 মিটার। 55/6 মিটার 1 সেকেন্ডে পার্থক্য হচ্ছে। তাহলে আপনার 3600 সেকেন্ডে কত পার্থক্য হয় সেটা কিন্তু আপনাকে বার করতে হবে। তাহলে সেটা বার করার জন্য আপনি কি করবেন, এই যে 1 সেকেন্ডে 55/6 মিটার যাচ্ছে, তার মানে কি, এটা হচ্ছে 55/6, এটা কিন্তু মিটার পার সেকেন্ড, যেহেতু 1 সেকেন্ডে যাচ্ছে তাই 55/6 মিটার পার সেকেন্ড, মানে সেকেন্ডে যায়, সেকেন্ডে পার্থক্য হয় 55 মিটার। তাহলে এটাকে আপনি কি করবেন, গুণ করবেন, কি ঘন্টা কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করতে গেলে কি করতে হবে, আর আপনি কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে 5/18 দিয়ে গুণ করছিলেন, এবার কি করবেন, 18/5 দ্বারা গুণ করে দেবেন। তাহলে কিন্তু এটা হয়ে গেল কিমি পার আওয়ার। এখানে 5 11 55 হয়ে গেল। আর এই 18 আর 6 আর 18 কাটলে হয়ে যায় 3 3 11 33। তাহলে এখানে আপনার কি হচ্ছে, 33 কিমি পার আওয়ার হচ্ছে। কত সুন্দরভাবে আপনার অঙ্ক সহজে সমাধান হয়ে গেল, এর দাগ এখানে সঠিক উত্তর। এভাবে আপনি যদি অঙ্ক করতে চান তাহলে আপনার অবশ্যই আর্টসন স্কুলে হাত ধরতে হবে। আমরা চলে যাবো 22 দাগের প্রশ্নে। 22 দাগের একটা প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। তো আমরা এবার 22 দাগের এই প্রশ্নটা দেখবো। একটা চৌবাচ্চা 5 ঘন্টা পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটি ছিদ্র থাকার জন্য 6 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পরিপূর্ণ হতে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। তো দেখুন, একটা দিয়ে ভর্তি হবে, একটা দিয়ে খালি হবে। অর্থাৎ এইটা যদি, এইটাকে আপনি কি করবেন, এরকম যদি অঙ্ক থাকে তাহলে এটা আপনি এরকম করবেন, 5 × 6 আর 6 বিয়োগ 5, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেবেন, 6 বিয়োগ 5। তাহলে এখানে আপনার হয়ে যাবে 30/1 = 30। তো এই 30 ঘন্টা কিন্তু আপনার, এটা কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 23 দাগের প্রশ্নে। 23 দাগের প্রশ্ন কি আছে দেখুন, কত সুন্দরভাবে এইসব অঙ্ক সহজে সমাধান করি। পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। পিতার বর্তমান বয়স কত। তাহলে এখানে আপনার কিভাবে এটা সহজে সমাধান করতে হবে, তার জন্য আমরা কি করব, এখানে এই যে বি অপশন আছে 30, এই 30টা আমরা ধরবো। দেখুন অপশন থেকে আপনার খুব সহজে এটা সমাধান করে দিচ্ছি। এখানে বলছে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। এখানে বলছে পিতার বর্তমান বয়স কত। তাহলে পিতার বর্তমান বয়স আমি ধরলাম 30, তাহলে পিতা 30, 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। তো 2 পুত্রের বয়সের যোগফল তাহলে 10 হবে, তার 3 গুণ হয়ে যাবে 30। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পিতার বর্তমান বয়স যদি 30 হয় তাহলে 2 পুত্রের যোগফল হয়ে যাবে কিন্তু 10 বছর, তার 3 গুণ মানে 30। এবার বলছে 20 বছর পর পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। 20 বছর পর, আসি 20 বছরে, তাহলে এখন এই 20 যোগ করলাম, তাহলে এখানে 30 আর 20 50 হয়ে গেল। আর যেহেতু এদের বয়সের যোগফল ছিল 10, তাহলে 2 পুত্রের 20 বছরের 2 পুত্র, তাহলে 20 20 40 আপনার এখানে যোগ করতে হবে, তাহলে এখানে হয়ে যাবে 50। তো দেখুন 20 বছর পরে 2 পুত্রের বয়সের যোগফল এর সমান হবে। তাহলে 20 বছর পরে পিতার বয়স হয়ে যাবে 50, 20 বছর পরে 2 পুত্রের বয়স হয়ে যাবে 50। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে সমান হয়ে গেল, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। খুব সহজে এটা সমাধান করা যায়। আমরা চলে যাবো 24 দাগের প্রশ্নে। 24 দাগের যে প্রশ্নটা আছে দেখুন কত সুন্দরভাবে এই প্রশ্নটা সমাধান করা যায়। সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকারে সৈন্যবুর্জ রচনা করা হলো। মোট 63,535 জন সৈন্য নিয়ে এরকম সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো। সামনের সারিতে কতজন সৈন্য ছিল,
এটা কি হবে, এটা আপনার একদম ক্লাস 6-এর অঙ্ক। এই অঙ্কটা ভাগফলতে বর্গমূল করতে হবে। যেহেতু এখানে সজ্জায় 31 জন বেশি আছে, তাই আপনার এখান থেকে 31টা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে, এখানে 4 হয়ে যায়, 3 3 মিলে 0 হয়ে যায়, আর এখানে 5, এখানে 6, 3 বসে যায়। তাহলে 63,504, এটাকে আপনি ভাগফলতে বর্গমূল করুন। তাহলে 63,504। এবার আপনি এটাকে ভাগফলতে বর্গমূল করবেন, তাই এটা আমি এই সাইডে একটা দাগ দিয়ে নিলাম। এই দুটোর মাথায় দাগ দেবো, এই দুটোর মাথায় দাগ দেবো। তাহলে এটা আছে 6। এবার ওই কোটার নামটা পড়তে হবে কি, 2 দিনও 4, 3 তারিখে 9, 4 4 16, 5 5 25, এইভাবে আপনি পড়বেন। তাহলে 2 দিনও 4 হয়ে যাবে। এই 6-এর নিচে 4টা বসে গেল, এখান থেকে বিয়োগ করলে 2 হয়ে যায়। এখন এবার আপনার কি করতে হবে, জোড়ায় বসাতে হবে। এই 35টা আপনার এখানে একেবারে বসে যাবে। এবার আপনার এই জায়গাতে 2 এর ডবল, এই জায়গাটা 4 নিতে হবে। এবার আমি এখানে 5 দেবো, তাহলে এখানেও আমি 5 দেবো। তাহলে কি হবে, 5 5 25-এর 5 হাতে 2, 4 5 20 আর 2 22। এবার এখানে 0 হয়ে গেল, 2 আর কত 3, 1 হলে 3, 10 হয়ে গেল। এখন এই যে 10 হলো, এবার আপনার কি করতে হবে, এই 0 4টা একেবারে নামাতে হবে। 0 4 নামিয়ে দিলাম। এবার আপনার এই কোঠার নামটা আপনাকে দেখতে হবে যে 4 আছে শেষে, সেরকম একটা জিনিস আপনাকে ব্যবহার করতে হবে। 25-এর ডবল, এই জায়গায় আপনাকে 50 নিতে হবে, 50। এবার আপনার এই যে 4 হয় কত, 2 দিনও 4, তাহলে এক্ষেত্রে আপনি এখানে যদি 2 বসান, এখানেও যদি 2 বসান, তাহলে দেখতে হবে 2 দিনও 4, 2 0 0, আর 5 দিনও 10। অর্থাৎ এই 2টাকে কিন্তু 502 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে এখানে দেখুন মিলে গেল। তাহলে আপনার হয়ে যাবে কত, 252। তো এর সঠিক উত্তর হবে 252, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 25 দাগের এই প্রশ্নে। তো 25 দাগের প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুললাম, উপরের দিকে তোলার পরে 25 দাগের প্রশ্নটা দেখবো। 25 দাগের প্রশ্ন হচ্ছে, 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, তবে শতকরা লাভের হার কত। দেখুন কত সুন্দরভাবে এই অঙ্কটা সহজে সমাধান করি। 12টি পেন্সিলের ক্রয় মূল্য, মনে করুন 12টি পেন্সিলের ক্রয় মূল্য হচ্ছে 12 টাকা। এখন তাহলে একটা একটা পেন্সিলের ক্রয় মূল্য কিন্তু 1 টাকা করে। বলছে কি, যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, তা 10টা পেন্সিল তাহলে বিক্রি করছে ক টাকা। তাহলে 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 12 টাকা হয়, 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, তাহলে এটা ক্রয় আর এটা হচ্ছে বিক্রয়। বিক্রয়, তাহলে 10টি পেন্সিল কিন্তু 12 টাকায় বিক্রি করছে। 12টি পেন্সিল যদি ক্রয় মূল্য 12 টাকা হয়, 1 টাকা করে আমি যদি ধরি, তাহলে প্রত্যেকটা পেন্সিলের ক্রয় মূল্য 1 টাকা করে হলে 12 টাকা। সেই ক্ষেত্রে ও কিন্তু বিক্রয় করছে, 10টা পেন্সিল ক টাকায় বিক্রি করছে, 12 টাকায় বিক্রি করছে। তাহলে এখানে লাভ কত হচ্ছে, অবশ্যই দুটি পেন্সিলের মূল্য লাভ হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ওই দুটি পেন্সিলের ক্রয় মূল্য কত, দুটি পেন্সিলের ক্রয় মূল্য কিন্তু 2 টাকা। এখন ওই 2 টাকাটা কত টাকায় লাভ হয় সেটা আপনাকে বার করতে হবে। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ, তাহলে 12 টাকায় লাভ হয় কত, 2 টাকা। 1 টাকায় লাভ হয় কত, 2/12। আর 100 টাকায় লাভ হয় কত, তাহলে ইন্টু 100। দেখুন কত সুন্দরভাবে সহজে হয়ে গেল। 6 দিনও 12, এখানে 3 দিনও 6 করবো, 50 দিনও 100 করবো। তাহলে এখানে 50/3, 50/3 সমান সমান কিন্তু 16/2/3, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। 16/2/3% কিন্তু এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাব। চলুন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। প্রশ্নটা উপরের দিকে তোলার পরে আমরা একটু এই বাম প্রান্তের দিকে সরাবো। চলুন বাম প্রান্তের দিকে সরিয়ে নিই। তো এবার আমরা এখানে এই 26 দাগের প্রশ্ন দেখব। তো আমরা এবার 26 দাগের এই প্রশ্ন দেখব। 20% হারে চিনির মূল্য কম করলে একজন ক্রেতাকে 160 টাকায় 2.5 কেজি বেশি চিনি কিনতে পারতেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত। তা প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত, এইসব অঙ্ক আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। 20% হারে যদি 160 টাকার 20% কমানো হয়, তাহলে হয় 32 টাকা। তো এই 32কে আপনি গুণ করবেন, কত দিয়ে গুণ করবেন, এখানে 2 দিনও 4 আর 1 5-এর 2 আছে, 5-এর 2, অর্থাৎ আপনাকে 5-এর 2কে আপনাকে এটা উল্টে গুণ করতে হবে। 2/5, 5-এর 2 হয়, সেটাকে 2/5 দ্বারা গুণ করতে হবে, ইন্টু এটাকে আপনার সম্পূর্ণ কত দিয়ে গুণ করলে আপনি এখানে প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য বার করবেন। যেহেতু এখানে 20% কম হারে চিনির মূল্য কম, তার মানে এখানে আপনার 80/100, 100 টাকা ছিল, 80 টাকায় বিক্রি হচ্ছে। এখন যেহেতু আপনাকে ক্রয় মূল্য বার করতে হবে, তাই এটা আপনি উল্টে গুণ করে দেবেন। কার সাথে গুণ করে দেবেন, এর সাথে। অর্থাৎ 100টা আপনি উপরে দেবেন, 80টা আপনি নিচে দেবেন। এখন খুব সহজে এটাকে আমরা সমাধান করতে পারি। কি করতে পারি, 5 20 100 করতে পারি। আর এই 20 আর 80 কাটলে 4 হয়ে যায়, 4 আর এই 32 কাটলে হয়ে যাবে 8, 8 আর 2 গুণ করলে হয়ে যাবে 16। তো 16 টাকা প্রতি কেজি চিনির আসল মূল্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর দেখা হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এইসব অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। আমরা 27 দাগের প্রশ্নে চলে যাব। 27 দাগের প্রশ্ন কি আছে দেখব। তো 27 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, মান নির্ণয় করুন। 1/2 ভাগ 1/2 ইন্টু 1/2। এখানে আপনাকে এটা যদি আপনার ক্যালকুলেশন করা হয়, তো যে
যেভাবে আপনারা ক্যালকুলেশন করবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে এর উত্তর কত হয়েছে। 28 দাগের প্রশ্নে চলে যাবো। 28 দাগের প্রশ্ন আছে, খুব সুন্দর একটা প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 6:13 আর তাদের গসাগু 312 হলে সংখ্যা দুটির যোগফল কত। তো একটা সংখ্যা আপনি মনে করুন 6x, আর একটা সংখ্যা মনে করুন 13x, অর্থাৎ 6x আর 13x। এদের লসাগু কত বলেছে, এদের লসাগু বলেছে 312। যেহেতু লসাগু 312, তো 6x আর 13x এর লসাগু কত হবে। তো 6x আর 13x এর লসাগু হবে 6×3 = 78x, 6×3 = 78x। তাহলে এখানে 78x, এটা সমান সমান কত, লসাগু যেহেতু 6 আর 13x এর লসাগু হয়ে যাবে 78x, তাহলে এটা সমান সমান 312। তাহলে x সমান সমান কত, x সমান সমান এই 312/78। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, এটাকে ক্যালকুলেশন করলে 4 হবে। তাহলে x সমান সমান আমরা কত বার করলাম, 4। তাহলে এটা আমার যেহেতু 6x, তাহলে 4×6 = 24, আর এখানে 4×13 = 52। তো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 24 আর 52। যেহেতু এখানে বলি সংখ্যা দুটির যোগফল কত, একটা সংখ্যা 24 পেলাম, একটা সংখ্যা 52 পেলাম, তাহলে এর যোগফল কত হবে, 4 আর 2 6 আর 5 আর 2 7, অর্থাৎ 76। তো দেখুন এর দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এই অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা চলে যাবো 29 দাগের অঙ্কে। 29 দাগের যে অঙ্কটা আছে, কী অঙ্ক আছে দেখুন, 841/2025 এর বর্গমূল কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তো এর বর্গমূলটা আমরা যদি আগে বার করে নিই, তাই এর অনন্যক দ্বারা গুণ করতে হয়। যে কোনো একটা ভগ্নাংশকে যে কত দিয়ে গুণ করতে হবে, তার গুণফল 1 হবে, তাহলে তার অনন্যক দিয়ে গুণ করতে হয়। যেহেতু এটা 841-এর বর্গমূল, এখানে বর্গমূলটা আপনার বার করতে হবে, বর্গমূলকে বলেছে যেহেতু, তাই বর্গমূলটা বার করতে হবে। 841-এর বর্গমূল কত হবে, তো 841-এর বর্গমূল কত হবে সেটা আপনাকে বার করতে হবে। তো আমরা বার করি। তো 841 দিলাম, তাহলে এটা আমরা এই দুটোর মাথায় দাগ দিলাম, এটা 8 থাকলো, 2 × 4 3 × 9, 2 × 4 হলো। তাহলে এখানে 4 4 1, তাহলে এখানে 2 এর ডবল 4 হলো। এখন আপনাকে এটা 9 দ্বারা যদি আপনি ক্যালকুলেশন করেন, তো এখানেও 9 দিতে হবে। 9 9 81, 1 হাতে 8, 4 9 36 আর 8 44, অর্থাৎ এখানে 29 বের হলো। তাহলে 29 হবে, এই 841-এর জায়গায় হয়ে যাবে 29। তাহলে 29টা আপনার নিচে চলে আসবে, এমন কিছু আছে, এই দেখুন এই অপশান ডি অপশানে কিন্তু 29টা নিচে আছে। তো এটা হবে সঠিক উত্তর। আপনি যদি 45-এর বর্গ মানে 2025-এর বর্গমূল করেন, তাহলে বর্গমূলটা দাঁড়াবে 45। তাহলে এটা আপনার হয়ে যাবে 29/45, 29/45। এই 841/2025-এর বর্গমূল হয়ে যাবে 29/45। এবার আপনি এটাকে, যেহেতু বলেছে আপনার বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, তাহলে অনন্যক দিয়ে গুণ করতে হবে। অনন্যক মানে উল্টে গুণ করতে হবে, অর্থাৎ 45 উপরে চলে যাবে, 29টা নিচে চলে আসবে। তাই 29 কাটলো, এই 45 কাটলো, তাহলে 1 হবে। তাহলে এর সঠিক উত্তর হবে ডি দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 30 দাগের প্রশ্নে। 30 দাগের প্রশ্ন দেখার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, শতকরা লাভের হার কত। তো দেখুন 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন। তাহলে 28টি জিনিসের বিক্রয় মূল্য মনে করলাম, প্রত্যেকটা জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা করে। তাহলে 28টি জিনিস বিক্রি করেন 28 টাকায়। এবার বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্য, তার 4টি জিনিসের বিক্রয় মূল্য কত, 4 টাকা। তাহলে 28টিতে লাভ কত হচ্ছে, তাহলে ওই জিনিসটার ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে। তাহলে 28টি জিনিস বিক্রয় করেছে 28 টাকায়। এবারে বলছে বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্য লাভ করে, তার 4টি জিনিসের বিক্রয় মূল্য কিন্তু 4 টাকা। তার মানে ওই জিনিসটার ক্রয় মূল্য দাঁড়াচ্ছে কিন্তু 24 টাকা। তাই 24 টাকা ক্রয় মূল্যের উপর লাভ হয়। তাহলে 24 টাকায় লাভ হয় কত, 4 টাকা। 1 টাকায় লাভ হয় কত, 24টা নিচে চলে আসে। আর 100 টাকায় লাভ হয় কত। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। এই অঙ্ক কিন্তু ঘুরি ফিরি কিন্তু এরকমভাবেই সমাধান করতে হবে। 6 6 4 6 24, আর 6 আর এই 100 কাটলে হয়ে যাবে 50 উপরে, আর এখানে 3 দিনে 6, অর্থাৎ 50/3। 50/3 কথার অর্থ হচ্ছে 16/2/3, 16/2/3% এর সঠিক উত্তর, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 31 দাগের প্রশ্নে চলে যাব। 31 দাগের যে প্রশ্নটা আছে, একটি আয়তকার ক্ষেত্রের দুটি বাহুর অনুপাত 3:4 আর ক্ষেত্রফল 7500 বর্গমিটার হলে প্রতি মিটার 2.50 টাকা হিসেবে মাঠটির চতুর্দিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে। তো খুব সুন্দরভাবে এইসব অঙ্ক সহজে সমাধান করব। একটা বাহু ধরলাম 3x, একটা বাহু ধরলাম 4x, অর্থাৎ যেহেতু আয়তক্ষেত্র, তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ, তার দৈর্ঘ্য বড় হয় প্রস্থ ছোট হয়, তার 4xটা
দৈর্ঘ্য ধরলাম আর 3x তার প্রস্থ ধরলাম, তাহলে এদের ক্ষেত্রফল হয়ে যাবে কিন্তু গুণ, অর্থাৎ 3 4 12x², 12x² ক্ষেত্রফল আমরা যদি 3x আর 4x ধরে করি, আর ওরা বলছে না 7500 অর্থাৎ 7500 হচ্ছে ক্ষেত্রফল, তাহলে আমরা এটা সমান করব, অর্থাৎ 3 4 12x² সমান সমান কি করব, 12x² সমান সমান 7500 দেবো। তাহলে x² সমান সমান কত দেবো, x² সমান সমান এই 7500-কে আমরা 12 দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করলে কত হবে, 3 12 5 12 60, 6 12 72, আর 3 দাও 75, তাহলে 30 হয়, সেখানে 12 দিন 24 হয়, 24 আর 6 দাও 30, 6 5 শূন্য 60, তা 5 12 60, তাহলে x² সমান 625, তাহলে x সমান সমান কত, তার রুট হয়ে যাবে 625-এর মাথায়, তাহলে এখানে হচ্ছে 25 25 সমান 625, অর্থাৎ x সমান সমান 25, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য 3x, তার মানে এটা প্রস্থ ধরেছিলাম, তাহলে প্রস্থ কত হচ্ছে আমার, তাহলে আমার এখানে প্রস্থ কত হচ্ছে, তাহলে আমার এখানে কিন্তু প্রস্থ হচ্ছে এক্স এর মান যেহেতু 25, তাহলে 3 আর 25 কিন্তু গুণ করব, তাহলে প্রস্থ হয়ে যাবে কিন্তু 75 75, দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত, তাহলে 4 আর 25 গুণ করব, তাহলে হয়ে যাবে 100, তাহলে যেহেতু মানে 100 মিটার প্রস্থ আর দৈর্ঘ্য হচ্ছে 75 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হয়ে যাবে কিন্তু 100 যোগ 75, 100 যোগ 75, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে পরিসীমার সূত্র, তা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 100 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 75, তাহলে এখানে 175, 100 আর 75 যদি যোগ করি তাহলে 175, 175কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে কিন্তু 350, এখন এই 350 মিটার কিন্তু এর পরিসীমা, তো প্রতি মিটার কত টাকা, 2.50 টাকা করে খরচা হয়েছে, তাহলে এখানে 2.50 টাকা দিয়ে গুণ করে দেবো, গুণ করে দিলে কত হবে, তো এর উত্তর হয়ে যাবে কিন্তু, এখান থেকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 875.20, তাই 2 শূন্য কেটে যায়, তাহলে 875 টাকা, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। 32 দাগের প্রশ্ন আছে, কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আরও 7 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেকে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে, ভিখারির সংখ্যা কত? তো এটা আমরা অপশান থেকে সহজে সমাধান করব। দেখুন ভিখারির সংখ্যা মনে করুন 6 জন, তাহলে প্রত্যেকে যদি 6 পয়সা করে দেয় তাহলে 6 6 36 পয়সা হয়ে যাবে। 36 পয়সা করে দিলে কৌশিকের কাছে আরও 7 পয়সা বেশি থাকে, অর্থাৎ 36 আর 7 43, অর্থাৎ হচ্ছে কৌশিকের কাছে আছে 43 পয়সা। এখন এইটা হচ্ছে কিনা, মানে ভিখারির সংখ্যা 6 কিনা দেখছি। আবার প্রত্যেকে যদি 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়বে, প্রত্যেকে 8 পয়সা করে দিলে মানে ভিখারির সংখ্যা 6, তাহলে 6 8 48, 8 পয়সা করে দিলে হয়ে যাবে 48, তাহলে সেই ক্ষেত্রে 5 পয়সা কম পড়ে, তাহলে 5 পয়সা কম পড়ে মানে 48 থেকে 5 কম, অর্থাৎ তার কাছে পয়সা আছে 43, তো সব ঠিক আছে। তাহলে কৌশিকের কাছে আছে কিন্তু 43 পয়সা, 6 জন ভিখারিকে যদি 6 পয়সা করে দেয় তাহলে 7 পয়সা বেশি থাকছে, 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ছে, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এর দাগ হবে সঠিক উত্তর, ভিখারির সংখ্যা 6। আমরা চলে যাবো 33 দাগের প্রশ্নে। তো আমরা 33 দাগের এই অঙ্কটা দেখবো, কোনো ঘড়িতে 6টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? তাহলে এখানে আপনি সবসময় ভাববেন একটা কথা, আপনার যদি 4টার ঘন্টা বাজবে তাহলে এই একটা ঘন্টা পড়লো, এই একটা ঘন্টা পড়লো 2 ঘন্টা, এই একটা ঘন্টা পড়লো 3 ঘন্টা, এই একটা ঘন্টা পড়লো 4 ঘন্টা, তাহলে এখানে অন্তর হচ্ছে কত, এ দেখুন একটা ফাঁক থাকছে কিন্তু, এই একটা ফাঁক, এই 2টো ফাঁক, এই কিন্তু 3টে ফাঁক, তার মানে এই অন্তর, তার 3টে অন্তর, 3টে অন্তরের সময় লাগছে 4 সেকেন্ড, একটা অন্তরের সময় লাগবে কত, 4/3 সেকেন্ড। এইবারে আপনার যেহেতু বলছে 8টার ঘন্টা, তা 8টার ঘন্টা বাজতে 7 বার অন্তর দেবে, তাই 7বার অন্তর দিলে কত সময় লাগবে, তাহলে এখানে 7 গুণ হয়ে যাবে, সেই ক্ষেত্রে 4 7 28/3, 28/3 মানে 9 পূর্ণ 1/3, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন, 9 পূর্ণ 1/3 সেকেন্ড কিন্তু সময় লাগবে। আমরা চলে যাবো 34 দাগের প্রশ্ন। 34 দাগের যে প্রশ্নটা আছে দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে, 2টি লোক 7টি বালক একটি কাজ 4 দিনে শেষ করে, 4টি লোক ও 4টি বালক ওই কাজ 3 দিনে শেষ করে, একটি লোক ওই কাজ কত দিনে শেষ করবে? তো এটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন?